প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও ঘরে আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আসলে এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয় যে তোমরা আমাদের লেকচারগুলো রেগুলার ফলো করছো এবং সেগুলো প্র্যাকটিস করছো। আমরা চাইবো যে তোমরা আমাদের লেকচারগুলো দ্বারা আরো আরো বেশি উপকৃত হও, ঠিক আছে? তো ইতিপূর্বে আমি ন্যারেশনে তোমাদের সাথে বেশ কিছু জিনিস আলোচনা করে ফেলেছি। ন্যারেশনের সংজ্ঞা, তারপর ন্যারেশনের যে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, কিভাবে একটা ন্যারেশনকে ডাইরেক্ট একটা সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তাছাড়া বিভিন্ন ধরনের যে বাক্যগুলো আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সপ্লেনেটরি সেন্টেন্স পর্যন্ত যে পাঁচ ধরনের বাক্য আছে, সেগুলো আমি তোমাদের সাথে একটা চার্ট আকৃতিতে তোমাদের সাথে আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়েছি। হ্যাঁ, একটা চার্ট শেয়ার করেছিলাম এবং সেখানে তোমাদেরকে সংক্ষেপে প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা রূপ কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হয় সেটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো এরপর আমি বিস্তৃতভাবে আলোচনা যেটা করেছিলাম সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আর অবজেক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, তো ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি এই দুইটা বাক্য তোমাদের সাথে আলোচনা করা বাকি ছিল। মানে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হয় সেটা, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা, সেটা কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হয়, এই দুটা জিনিস বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করাটা আমার বাকি ছিল। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের সাথে এই দুটো জিনিস আলোচনা করবো। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স এর পরিবর্তনটা কিভাবে হয়, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হয় সেটা আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আগে থেকেই ইম্পারেটিভ সেন্টেন্স এর যে স্ট্রাকচারটা সেটা আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। এখানে দেখো যে আমি একটা ছকের মতো করেছি জিনিসটাকে। ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি দুই প্রকার, আমি তোমাদেরকে দুই ধরনের হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রশ্ন যখন আসে তখন হয়তো সেটা হা বোধক হতে পারে, আবার সেটা না বোধক হতে পারে, ঠিক আছে? দেখো আমি এখানে লিখেছি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ আর নেগেটিভ ইম্পারেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ মানে হলো হা বোধক, ওকে, হা বোধক। অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ মানে হা বোধক, হ্যাঁ। আর নেগেটিভ ইম্পারেটিভ মানে হলো না বোধক। ওকে, অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ আর নেগেটিভ ইম্পারেটিভ, ঠিক আছে? তাহলে এই অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ যেটা হ্যাঁ বোধক আর এই যে নেগেটিভ ইম্পারেটিভ না বোধক, এই দুটোকে আমি কেন এভাবে দেখিয়েছি এটার কারণ হলো এই দুটোর মধ্যে তেমন কোনো এই দুটোর যে তফাৎটা সেটার মাধ্যমে তোমরা বুঝে যাবা যে দুটো পৃথক কোনো বাক্য নয়, একই বাক্য, শুধু এখানে কিছু জিনিস ভিন্ন হয়। হ্যাঁ, একই ধরনেরই দুটোই ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এগুলোর ভিন্নতাটা কিভাবে আছে এবং এটার মাধ্যমে তোমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স সলভ করতে পারবে, ঠিক আছে? নাম্বার 1 আমি দিয়েছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সবসময় আমি তোমাদেরকে কথাটা বলি যে যে কোনো একটা বাক্যকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স বা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটাকে আগে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, রিপোর্টিং ভার্বটাকে আগে চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্ব দেখো এখানে লিখে দিয়েছি, অর্থ ও ভাবানুসারে রিপোর্টিং ভার্বটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার হয় কিংবা রিকোয়েস্ট হয়, অ্যাডভাইস হতে পারে, কমান্ড হতে পারে। এগুলা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, অ্যাফার্মেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হলো এগুলা। আর নেগেটিভ ইম্পারেটিভ যেটা, সেটার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কি হয়, প্রহিবিট হয় কিংবা ফরবিট হয়। হ্যাঁ, তাহলে অর্থ ও ভাবানুসারে রিপোর্টিং ভার্ব হ্যাঁ বোধকের ক্ষেত্রে কি হয়, যদি হ্যাঁ বোধক ইম্পারেটিভ হয় তাহলে সেটার ক্ষেত্রে হবে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড। আর যদি না বোধক ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কি হয়, রিপোর্টিং ভার্বটা হয় প্রহিবিট কিংবা ফরবিট, ঠিক আছে? ফরবিট বি, এটা ঠিক আছে? বি, ফরবিট। ফরবিট মানে বারণ করা বা নিষেধ করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে রিপোর্টিং ভার্বটা আমরা বুঝে গেলাম। নাম্বার 2 তে আসো। নাম্বার 2 তে আসতে হচ্ছে ইম্পারেটিভ ভার্ব। এখন তোমাদের প্রশ্ন দেখতে পারে যে ইম্পারেটিভ ভার্বটা কি। আমি পূর্বের ক্লাসে একবার সবকে আলোচনা করেছিলাম যে ইম্পারেটিভ ভার্ব কোনটাকে বলে। হ্যাঁ, সাপোজ ইনভার্টেড কমার মধ্যে আছে ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক, এটা ইনভার্টেড কমা ভিতরে এটা আছে। এর আগে হি সেড কমা এর আগে ছিল। হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক। এখানে এই যে ওয়ার্কটা
এই যে জিনিসটা, এটা হলো এই যে এই জিনিসটা পরিবর্তন হয় না। হ্যাঁ, এখানে এই যে এই ডুয়ের বাদে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো, এখানে দেখো তোমার আরেকটা লিখতে হবে কি ডু ডোন্ট গো। ওকে, ডোন্ট গো, ডোন্ট গো এটা বেশি অ্যাকুরেট দেয়। এটা দেখো ডোন্ট গোতে এখানে গোটা হলো ইম্পারেটিভ ভার্ব, হ্যাঁ যায়, হ্যাঁ, আর ডোন্টটা হলো তোমাদের ডোন্টটা হলো না বোধক বুঝাচ্ছে, না বোধক বুঝাচ্ছে, আর গোটা হলো ইম্পারেটিভ ভার্ব। তাইলে এইটা এক্ষেত্রে গোটা হলো ইম্পারেটিভ ভার্ব। এই ইম্পারেটিভ ভার্বটা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন তোমরা করবা তখন সেটা অপরিবর্তিত থেকে যাবে, সেটা চেঞ্জ হবে না। হ্যাঁ, কিন্তু এই ইম্পারেটিভ ভার্ব এই ব্যক্তির কারণে অনেক কিছুই এর পূর্বে চেঞ্জ হবে, এই কমাটাও চেঞ্জ হবে, এই যে এই ডোনটা উঠে যাবে, এই সব কিছু শুধুমাত্র এই জিনিসটা এই গোটার কারণে চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি যিনি ইম্পারেটিভ ভার্ব তিনি অপরিবর্তিত থাকবেন, ঠিক আছে, তিনি চেঞ্জ হবেন না। ওকে, তাহলে আমি ইম্পারেটিভ ভার্বটা বুঝিয়ে দিয়েছি। এবার দেখো তোমরা, আমি আবার এক্সাম্পল দেওয়ার সময় এখানে বুঝিয়ে দিব একবার ইম্পারেটিভ ভার্বটা। দেখো ইম্পারেটিভ ভার্ব যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয়, মানে পজিটিভ হয়, মানে অ্যাফার্মেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে টু বসে। ইম্পারেটিভ ভার্বটার আগে এই গো এর আগে টু বসবে, ভার্বের আগে টু বসবে। আর যদি ইম্পারেটিভ যদি নেগেটিভ ইম্পারেটিভ হয়, মানে যদি এই বাক্যটা যদি না বোধক হয় তাহলে নট টু বসবে, ঠিক আছে। ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু পূর্বে কথাটা উল্লেখ করা আছে, মানে ইম্পারেটিভ ভার্বের পূর্বে বসবে, এখানে টু বসবে পূর্বে, আর এখানে পূর্বে নট টু বসবে, ঠিক আছে, বুঝা যাচ্ছে? আশা করে বুঝতে পারছো। আচ্ছা, নাম্বার 3 তে আসো। নাম্বার 3 তে হলো, নাম্বার 3 তে যেটা সেটা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি ওপাশে লিখেছি তবে যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। যদি প্লিজ থাকে, হ্যাঁ এই জিনিসটা খেয়াল করো, প্লিজ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা যখন একটা বাক্য সাপোজ দিয়েছি প্লিজ ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ দয়া করে কাজটি করুন, প্লিজ বলেছে কিন্তু, হ্যাঁ এরকম যদি অনুরোধ করে প্লিজ বলে, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন বাক্যটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব তখন এই কাইন্ডলি কিংবা পোলাইটলি বসবে, ঠিক আছে, কাইন্ডলি কিংবা পোলাইটলি বসবে। ওকে, আচ্ছা, আর যদি স্যার কথাটা উল্লেখ থাকে, এই যে স্যার, স্যার যদি উল্লেখ থাকে তাহলে রেসপেক্টফুলি, এই যে রেসপেক্টফুলি বসবে, ঠিক আছে। তাহলে প্লিজ থাকলে কাইন্ডলি কিংবা পোলাইটলি বসে ইনডাইরেক্টে গিয়ে। আর যদি ডাইরেক্ট ন্যারেশনে যে বাক্যটা আছে সেখানে যদি স্যার থাকে, ইয়েস স্যার, নো স্যার, এই ধরনের সম্মানবোধক কোনো ধরনের সম্মানসূচক কোনো ধরনের শব্দ থাকে তাহলে রেসপেক্টফুলি বসবে। অথবা তোমরা যদি চাও শুরুতে লিখে দিতে পারো উইথ ডিউ রেসপেক্ট, এটাও লিখতে পারো। উইথ ডিউ রেসপেক্ট যদি লেখো তাহলে কিন্তু সেটা বক্তার পূর্বে বসতে হবে, লিখতে হবে। মানে আমাদের নিয়ম কি, যখন আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনের বাক্যে বক্তা যদি শেষে থাকে আমরা যখন তখন সেটাকে ইনডাইরেক্ট করলে বক্তাটা শুরুতে চলে আসে, তাই না? হ্যাঁ, ডোন্ট গো দেয়ার, রহিম সেড, হ্যাঁ রহিম বললো যে ওখানে যেও না। কিন্তু যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করবো তখন রহিম সেডটা শুরুতে চলে যাবে, হ্যাঁ ডোন্ট গো দেয়ার, রহিম অর্ডার ডু নট গো দেয়ার, রহিম সেডটা শুরুতে, বক্তা শুরুতে চলে যায়, তাই না? কিন্তু যদি এই স্যার থাকে, স্যার কথাটা উল্লেখ থাকে, হ্যাঁ তাইলে ওখানে আমাদের যদি আমরা এবং আমরা যদি এইটা ব্যবহার করতে চাই উইথ ডিউ রেসপেক্ট, কথাটা রেসপেক্টফুলি যদি বসে একটু শেষে বসলো, ঠিক আছে, হি সেড ইট রেসপেক্টফুলি। কিন্তু যদি উইথ ডিউ রেসপেক্ট থাকে, হ্যাঁ তাইলে যদি তোমরা ইউজ করো উইথ ডিউ রেসপেক্ট তাহলে এটা শুরুতে বসাতে হবে, বক্তার আগে। উইথ ডিউ রেসপেক্ট, সাপোজ একটা স্যার যেটা আমি বাক্য বলি, নো স্যার দ্য স্টুডেন্ট রিপ্লাইড, ওকে, স্টুডেন্টটা বললো যে নো স্যার। এখন তোমরা এটা করতে পারো, যদি রেসপেক্টফুলি যদি ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ রেসপেক্টফুলি, হ্যাঁ রেসপেক্টফুলি শেষে। কিন্তু যদি তোমরা উইথ ডিউ রেসপেক্ট বসাও তাহলে তোমরা লিখবা যে উইথ ডিউ রেসপেক্ট দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, হ্যাঁ উইথ ডিউ রেসপেক্টটা সবসময় শুরুতে বসে, ইভেন বক্তারও আগে বসে, উইথ ডিউ রেসপেক্ট বক্তারও পূর্বে বসবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে উইথ ডিউ রেসপেক্ট কখনো শেষে বসবে না, উইথ ডিউ রেসপেক্ট শুরুতে। পরে দেখো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে একটা হ্যাঁ বোধক বাক্য ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হয়, আর একটা না বোধক বাক্য ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত হয়। হ্যাঁ,
তো একটা হাবোধক বাক্য দিয়েছি, দেখো দ্য টিচার সেড টু হার স্টুডেন্ট স্ট্যান্ড আপ। হ্যাঁ, এটা একটা ডাইরেক্ট নারেশনের বাক্য আছে, এটাকে আমরা ইনডাইরেক্ট নারেশনে নিয়ে যাবো। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু স্ট্যান্ড আপ। হ্যাঁ, মানে ডাইরেক্টলি বলেছে যে শিক্ষক তার ছাত্রদেরকে বলছে যে দাঁড়াও, ঠিক আছে। এখন এটাকে আমরা ইনডাইরেক্ট করবো। এখন শিক্ষক ছাত্রদেরকে দাঁড়াতে বলছেন, তো এখানে তার মানে তিনি অর্ডার করছেন, তাই না? তাহলে রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? অর্ডার হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটা অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। রিপোর্টিং ভার্বটা অর্ডার হয়ে যাবে। ওকে, এরপর দেখো এখানে আমি বলেছিলাম যে ইম্পারেটিভ ভার্ব। আমি ইম্পারেটিভ ভার্বটা তোমাদের একটু আগে বুঝিয়েছি। ইম্পারেটিভ ভার্ব এই যে এখানে হলো স্ট্যান্ড আপ, এটা পুরোটা একটা ইম্পারেটিভ ভার্ব। হ্যাঁ, স্ট্যান্ড আপটা হলো ইম্পারেটিভ ভার্ব। এই দেখো এখানে স্ট্যান্ড আপের আগে কি বসেছে? টু বসেছে, মানে এই ইম্পারেটিভ ভার্বের আগে টু বসেছে, মানে এই কমাটা কি হয়ে গেল? কমাটা টু হয়ে গেল। ওকে, কমাটা টু হয়ে গেল। এখন এখানে তার মানে পরিবর্তন হলো কিসের? রিপোর্টিং ভার্বের পরিবর্তন হলো, এই কমাটা টু হয়ে গেল। আর তেমন কোনো পরিবর্তন হয়নি। এই যে ইম্পারেটিভ ভার্ব যেটা সেটা অপরিবর্তিত রয়ে গিয়েছে। ইম্পারেটিভ ভার্বটা অপরিবর্তিত থাকবে, তার সাথে যদি এরপর আরো কিছু থাকে সেগুলো অপরিবর্তিত থেকে যায়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, মানে হ্যাঁ বোধক। আর না বোধকে আসলে না বোধকে দুই ধরনের হয়, ঠিক আছে। একটা হলো নট টু বসে আর একটা টু বসে। এখন টু কোন ক্ষেত্রে বসে, নট টু কোন ক্ষেত্রে বসে তাই বলছি তোমাদেরকে। দেখো আমি বলেছিলাম যে ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসে। হ্যাঁ, ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসে যদি সেই ক্ষেত্রে হ্যাঁ বোধক রিপোর্টিং ভার্ব থাকে। এখানে দেখো নট টু বসেনি, আমি যেটা দিয়েছি দেখো একটা এক্সাম্পল দিয়েছি ডাইরেক্টে। হি সেড টু মি ডোন্ট গো দেয়ার। সে আমাকে বললো যে ওখানে যেও না। তাহলে হি সেড টু মি ডোন্ট গো দেয়ার। এখন এখানে দেখো এটা কিন্তু ইনডাইরেক্ট করেছি, কি ফরবিড মি টু গো দেয়ার। আচ্ছা, এখানে ফরবিড মানে কি জানো তোমরা? ফরবিড মানে কি? ডি হবে, ফরবিড, জিনিসটা ফরবিড। হ্যাঁ, ফরবিড। ফরবিড মানে কি? ফরবিড মানে বারণ করা। প্রহিবিট মানেও বারণ করা, ফরবিড মানেও বারণ করা, ঠিক আছে। এখন এখানে দেখো যেহেতু সেইটা কি? সেইটা হলো যে সে এর পাস্ট টেন্স, তাই না? সে এর পাস্ট টেন্স, এটা পিটি অফ সে। তাহলে এই ফরবিডটা কি? ফরবিডটা হলো যে ফরবিড এর পাস্ট টেন্স। খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু ফরবিড বসাবো না, ফরবিড বসাবো না আমরা এখানে, ঠিক আছে। ফরবিড বসাবো না, এখানে আমরা বসাবো ফরবিড। ওকে, তাহলে এই সেটটা যেরকম সেট পাঁচটা, সেখানে কিন্তু ফরবিড বসবে না। এমন নয় যে এখানে আমি রিপোর্টিং ভার্ব প্রহিবিট ফরবিড বলেছি তাই আমরা এখানে ফরবিড বসিয়ে দিব। আমাদেরকে অবশ্যই এখানে মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বগুলোর পাস্ট টেন্স কি হতে পারে, ঠিক আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে বসে। এখানে প্রহিবিট দিয়েছি, তার পাস্ট টেন্স এখানে যদি সেট থাকে তাহলে অবশ্যই প্রহিবিটের পাস্ট টেন্স করবে, ঠিক আছে। যেহেতু ফরবিড বসে ফরবিড হবে, তাই ফরবিডের পাস্ট টেন্স হলো ফরবেড। হ্যাঁ, বারণ করা। তাহলে কি ফরবেড মি টু গো দেয়ার। তাহলে এখানে কমার পরিবর্তে কি বসছে? টু বসেছে। হ্যাঁ, আর এখানে দেখো ইম্পারেটিভ ভার্ব হলো গো। ইম্পারেটিভ ভার্ব গো। আর আমি বলেছিলাম যে ইম্পারেটিভ ভার্বের পূর্বে যা থাকবে তা অপরিবর্তিত থাকে, যে দেয়ারটা অপরিবর্তিত রয়ে গেল, পরে যা আছে, ঠিক আছে। এখন এটা হলো যে একটা ব্যাপার আছে এখানে, যে যদি এই রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্বটা যদি না বোধক হয়, ফরবিড প্রহিবিট এগুলো হচ্ছে না বোধক রিপোর্টিং ভার্ব, তাই না? এখন যদি এখানে না বোধক রিপোর্টিং ভার্ব বসে তাহলে এখানে টু বসবে, ইম্পারেটিভ ভার্বের আগে টু বসবে, ঠিক আছে। তোমরা যেটা লিখে রাখতে পারো, যদি রিপোর্টিং ভার্ব না বোধক হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে টু বসে। আর যদি রিপোর্টিং ভার্ব হ্যাঁ বোধক হয়, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড এগুলো থেকে একটা হয়, ঠিক আছে, হ্যাঁ বোধক রিপোর্টিং ভার্ব হয়, সেই ক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসবে। রিপোর্টিং ভার্ব যদি না বোধক হয় সেই ক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে টু বসবে। আর যদি রিপোর্টিং ভার্ব হ্যাঁ বোধক হয়, ওই চারটা থেকে একটা হয়, তাইলে এই ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসবে। আমি যেটা রিপোর্টিং ভার্ব না বোধক ফরবিড দিয়ে যেটা বারণ করা বুঝিয়েছে, সেটা যেটা করেছে এটাতে টু বসেছে। হ্যাঁ, মানে এখানে যদি না হয় এখানে টু হবে, আর এখানে যদি হ্যাঁ হয় এখানে নট টু হবে। হ্যাঁ, ডোনটা কিন্তু চলে যাবে, এটা ডোন নেভার এগুলো থাকে না। ইম্পারেটিভ ভার্বের পূর্বে যা থাকে ওগুলো উঠে যাবে, উঠে গিয়ে টু কিংবা নট টু বসবে। আচ্ছা, আমি তোমাদেরকে এই যে হ্যাঁ বোধক না বোধক রিপোর্টিং ভার্ব দিয়ে যেটা ফরবিড দিয়ে করে দিয়েছি, হ্যাঁ বোধক ইম্পারেটিভ ভার্ব দিয়ে তোমাদেরকে একটা করে দিচ্ছি। দেখো, হ্যাঁ বোধক ইম্পারেটিভ ভার্ব দিয়ে আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম একটা।
হ্যাঁ, ওটাই আমি আবার দিয়ে দিচ্ছি, আমি সংক্ষেপে দিচ্ছি যে আচ্ছা, হাউ টু গেট ইম্পারেটিভ ভার্ব ছিল the doctor said to the patient, don't smoke. তাহলে ইনডাইরেক্টলি কি হবে? The doctor said to the patient, don't smoke. তাহলে ইনডাইরেক্টলি কি হবে? The doctor এই যে সেইটা আছে সেটা কি হয়ে যাবে? অ্যাডভাইস হবে না? The patient not to smoke. তাহলে এই সেইটা হয়ে গেল কি? অ্যাডভাইস। এখন এটা কি? এটা হলো হ্যাঁ, হ্যাঁ নাকি না? এটা ছিল না, এটা হ্যাঁ, তাই না? হ্যাঁ, অ্যাডভাইস, হ্যাঁ বোধক রিপোর্টিং ভার্ব। এখন যেখানে হ্যাঁ বোধক রিপোর্টিং ভার্ব আছে তাই সেখানে এটা হলো ইম্পারেটিভ ভার্ব। এখানে কোনটা? স্মোকটা হলো ইম্পারেটিভ ভার্ব। তাই এখানে কি বসেছে? নট টু বসেছে, দেখেছো? স্মোকের আগে নট টু বসেছে, মানে এখানে যদি হ্যাঁ থাকে এখানে না, এখানে যেহেতু আগে পজিটিভ না ছিল সেহেতু এখানে টু বসেছিল। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে ডাক্তার পেশেন্টকে বললেন যে স্মোক করো না, ডাক্তার পেশেন্টকে অ্যাডভাইস করলেন, উপদেশ করলেন, যেহেতু সেহেতু অ্যাডভাইস করেছে, এখানে অ্যাডভাইসটা হলো হ্যাঁ বোধক রিপোর্টিং ভার্ব, সেহেতু অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু স্মোক। হ্যাঁ, স্মোক করতে বারণ করলেন, ঠিক আছে? তার মানে বারণ করাটা হয় রিপোর্টিং ভার্বে থাকবে, না হয় এই ইম্পারেটিভ ভার্বের পূর্বে বসবে, ঠিক আছে? টু এর সাথে নট বসবে কিংবা বসবে না, এটা খেয়াল রাখতে হবে। যদি রিপোর্টিং ভার্বটা না বোধক হয়, প্রহিবিট কিংবা ফরবিট হয়, সেই ক্ষেত্রে এখানে টু হবে, নটটা থাকবে না, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু হ্যাঁ আছে, ওখান থেকে হ্যাঁ বোধক একটা রিপোর্টিং ভার্ব আমি এখানে দিয়েছি, সেহেতু এখানে এইখানে নটটা চলে আসছে। বারণ করা কোনো না কোনো জায়গাতে বলতে হবে, এখানে নট চলে আসছে। বুঝে গেছে? আর আশা করি তোমরা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ এবং নেগেটিভ ইম্পারেটিভ যেটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে লেট দিয়ে একটা বাক্য শুরু হলে সেটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হয়, ঠিক আছে? তাহলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে কিভাবে আমরা সেটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব সেটা একটু দেখে নাও তোমরা। লেট দিয়ে একটা বাক্য শুরু হলে, যদি একটা বাক্য লেট দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি নিয়ম ফলো করতে হবে আমি খুব সংক্ষেপে লিখেছি। রিপোর্টিং ভার্ব দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে প্রপোজ অথবা সাজেস্ট হবে। এটা সংক্ষেপে লিখেছি যাতে তোমাদের খাতা তুলতে বেশি সময় না লাগে। তোমাদেরকে বিস্তারিতটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু আমার কথাটা শোনো এবং লিখতে থাকো, ঠিক আছে? লেট দিয়ে যদি একটা বাক্য শুরু হয়, প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হবে? রিপোর্টের যে স্পিচটা আছে সেটার ভাব ও অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা বাক্যে, শুরু অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত প্রত্যেকটা বাক্যে কিন্তু রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। তাই লেট দিয়ে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে প্রপোজ কিংবা সাজেস্ট, ঠিক আছে? প্রপোজ কিংবা সাজেস্ট হবে। হ্যাঁ, এরপর নাম্বার 2 তে আসো। যদি কমা থাকে, কমাটা উঠে গিয়ে কি হবে? কমাটা উঠে গিয়ে দ্যাট হবে। ওকে, কমাটা উঠে গিয়ে দ্যাট হবে। আর ইম্পারেটিভ ভার্বের পূর্বে আমরা বলেছিলাম ইম্পারেটিভ ভার্বের কথা, ইম্পারেটিভ ভার্বের পূর্বে কি বসবে? শুড বসবে, এইটা খেয়াল রাখতে হবে। ইম্পারেটিভ ভার্বের পূর্বে শুড বসবে, কমাটা উঠে গিয়ে দ্যাট হবে। আগে কি হয়েছিল? অ্যাফার্মেটিভ নেগেটিভে কমাটা টু হয়েছিল কিংবা কমাটা নট টু হয়েছিল, তাই না? কিন্তু এখানে কমাটা কি হলো? দ্যাট হলো। কমাটা কি হয়ে গেল? দ্যাট হয়ে গেল। আর ইম্পারেটিভ ভার্বের পূর্বে টু কিংবা নট টু না বসে কি বসছে? শুড বসছে, তাই না? শুড বসছে। তারপরে দেখো নাম্বার 3 তে দেখো, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে টু এর বিরতি হয় না। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যখনই যে কোনো বাক্যে সেড টু থাকে, তারপর সেড টুটা সেড টু হিম, রহিম সেড টু হিম, রহিম সেড টু হিম, এটা কি যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এটা এই যখন সাপোজ অর্ডার, রহিম অর্ডার
হিম হয় না, রহিম অর্ডার হিম, মানে এই সেট টুটা একত্রে উঠে যায়, তাই না? সেট টুটা একত্রে উঠে গিয়ে অর্ডার হয়, তাই না? সেটের সাথে এই টুটাও উঠে যায়, সেট আর টু একত্রে উঠে যায়। কিন্তু এখানে ঠিক উল্টোটা হবে। এখানে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন এই টুটা বিলুপ্তি হবে না, না বলেছি কিন্তু বিলুপ্তি হবে না। খেয়াল করে দেখো, টুটা উঠবে না, মানে টুটা থেকে যাবে, ঠিক আছে? উল্টা মানে এখানে সেইটের সাথে টু ছিল, এই দেখো প্রপোজের সাথে টু বসেছে, মানে এখানে টুটা উঠে না। ওকে, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। রহিম সেইটে, তার মানে বিলুপ্তি ঘটবে না। ওকে, টু এর বিলুপ্তি ঘটে না। এটা হলো নাম্বার 3। ঠিক আছে, এবার एग्जांपल দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ডাইরেক্ট একটা সেন্টেন্স দিয়েছি, মাই মাদার সেড টু মি লেট আস গো হোম। আমার মা আমাকে বললেন যে চলো বাড়ি যাই, ঠিক আছে? তাইলে এখানে দেখো লেট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, লেট দিয়ে বাক্যটা শুরু হয়েছে। এখন মাই মাদার সেড টু মি, এবার আমরা আসি রিপোর্টিং ভার্বে। শুরুতে রিপোর্টিং ভার্বের দিকে আমরা তাকাবো। আমি বলেছিলাম শুরুতে আমরা রিপোর্টিং ভার্বের দিকে তাকাবো। রিপোর্টিং ভার্ব আছে সেড টু। হ্যাঁ, তাহলে আমার মা আমাকে বললেন যে চলো বাড়ি যাই, তার মানে আমার মা আমাকে প্রস্তাব করলেন যে বাড়ি যাওয়ার জন্য প্রস্তাব দিলেন, তাই না? তাহলে প্রস্তাব দিলে প্রপোজ হবে। মাই মাদার প্রপোজ, টুটা থেকে যাবে। এই দেখো টুটা ছিল, টুটা উঠেনি, টুটা থেকে গিয়েছে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে দেখো টু থাকে না, টুটা সবখানে দেখো উঠে যায়। এখানে শুধু অর্ডার ছিল, সব ক্ষেত্রে টুটা উঠে যায়, কিন্তু এখানে টুটা উঠবে না, টুটা থেকে যাবে। মাই মাদার প্রপোজ টু মি দ্যাট, এই কমাটা দ্যাট হয়ে গিয়েছে, দেখেছো? নাম্বার 2 নিয়ম অনুযায়ী কমাটা দ্যাট হয়ে গিয়েছে, কমাটা দ্যাট হয়ে গিয়েছে। যেহেতু আজ ছিল, আজ মানে আমরা, আজটা উই হয়ে গেল, ঠিক আছে? আজটা উই হয়ে গেল। আমি বলেছি যে আমি একটা কথা বলেছিলাম যে লাস্ট ক্লাসে, যে উই কেন হয় যদি আমি ও তুমি, মানে আমরা দুজনই যদি বুঝাই তাহলে সেই ক্ষেত্রে উই বসে, ঠিক আছে? এখানে মা এবং আমি, আমরা দুজনই যাবো যেহেতু বাড়ি, সেহেতু উই হয়েছে, আজটা উই হয়েছে। উই শুড, মানে আজটা পরিবর্তন হয়নি, আজটা উই হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে শুড গো হোম, এখানে ইম্পারেটিভ ভার্ব কোনটা? ইম্পারেটিভ ভার্ব হলো গো, তাই না? গো। তাইলে বলেছে কি ইম্পারেটিভ ভার্বের পূর্বে শুড বসবে, তাইলে এই দেখো ইম্পারেটিভ ভার্বের পূর্বে শুড বসেছে, ইম্পারেটিভ ভার্বের পূর্বে শুড বসেছে, তাই না? ইম্পারেটিভ ভার্বের পূর্বে শুড বসেছে। আর বাকিটা সেম রয়ে যাবে, ইম্পারেটিভ ভার্বের পরে যা থাকবে তা সেম রয়ে যাবে। বইয়ের পরে হোমটা হোমই থেকে যাবে, যাই থাকুক না কেন, হোম থাকুক, দেয়ার থাকুক, যে কোনো যাই কিছুই থাকুক, এই ইম্পারেটিভ ভার্বের পরে সেটা চেঞ্জ হবে না, ঠিক আছে? কিন্তু ইম্পারেটিভ ভার্বের আগে চেঞ্জ হবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভে টু বসেছিল, নেগেটিভে নট টু বসেছিল, আর এখানে লেট দিয়ে যখন শুরু হয় তখন শুড বসে, ঠিক আছে? আর কমাটা লেট দিয়ে শুরু হলে দ্যাট হয়ে যায়, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা নিয়মগুলো বুঝে গেলাম। রিপোর্টিং ভার্ব, যখন রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আমরা বুঝতে পেরেছি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হলে কিন্তু টু থেকে যায়। সাধারণত সব বাক্যে রিপোর্টিং ভার্বে যখন পরিবর্তন হয় তখন সেইটের সাথে যে টুটা থাকে সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হওয়ার পরে সেই টুটা থাকে না, উঠে যায়, তাই না? প্রত্যেক বাক্যে হি অর্ডারড মি, হি সাজেস্টেড মি, ওকে। কিন্তু এই একমাত্র লেট দিয়ে যখন কোন একটা বাক্য শুরু হয় তখন এই রিপোর্টিং ভার্বের সাথে যে টুটা ছিল সেটা ইনডাইরেক্ট হওয়ার পরে, দেখো সেই টু ছিল, ইনডাইরেক্ট হওয়ার পর প্রপোজ টু, টুটা রয়ে গিয়েছে, টুটা রয়ে যাবে। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। কমাটা ব্যাক হয়ে যায় আর এই ইম্পারেটিভ ভার্বের পূর্বে শুড বসে, ওকে। এই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের লেট দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় সেটা আমরা কিভাবে পরিবর্তন করবো, ঠিক আছে? তাহলে আমাদের আরো কিছু জিনিস পড়ার ছিল, সেটা ছিল হচ্ছে এক্সপ্লেনেটরি সেন্টেন্স, সেটা বাকি ছিল। এক্সপ্লেনেটরি সেন্টেন্সের আলোচনাটা আমরা এখন করবো। তাহলে কিভাবে এক্সপ্লেনেটরি সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করতে হয়, ওকে? ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি এক্সপ্লেনেটরি সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়, ঠিক আছে? এক্সপ্লেনেটরি সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? দেখো, প্রথমে আমি দিয়ে দিয়েছি রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা সবকিছুতে আমি শুরুতে দিয়েছি, কারণ শুরুতে আমরা সেটার দিকে তাকাই। অর্থ ও ভাবানুসারে রিপোর্টেড স্পিচের অর্থ ভাবানুসারে রিপোর্টিং ভার্বটা কি হতে পারে? এক্সপ্লেইন ইন ব্রিফ হতে পারে, এক্সপ্লেইন ইন জয় হতে পারে, এক্সপ্লেইন ইন ওয়ান্ডার হতে পারে, আর অনেক কিছু হতে পারে। ক্রাই আউট ইন সরো, কিংবা শাউট আউট ইন জয়, শাউট আউট উইথ জয়, ক্রাই আউট উইথ সরো। এই ধরনের অনেকগুলো রিপোর্টিং ভার্ব হতে পারে সেইটের পরিবর্তে।
এগুলো হলো যেগুলো বিস্ময় প্রকাশ করে, ঠিক আছে, যেসব রিপোর্টিং ভার্বগুলো বিস্ময় প্রকাশ করে সেগুলো এখানে হয়, ঠিক আছে। আচ্ছা, রিপোর্টেড 2 নম্বরে দেখো, রিপোর্টেড স্পিচের এক্সক্লেমেটরি সেন্টেন্স সেটা কিন্তু আমি খুব সংক্ষেপে লিখেছি, অ্যারোটিন দিয়ে লিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। হ্যাঁ, মানে রিপোর্টেড স্পিচের যে এক্সক্লেমেটরি সেন্টেন্স সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। আমি পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই যে বাক্যগুলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের বাক্যগুলো আছে, তার মধ্যে 2 ধরনের বাক্য আমাদেরকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করার সময় কি করতে হবে? প্রথমে অ্যাসার্টিভ ফর্মে নিতে হবে, দেন ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। এই 2টা বাক্য কি ছিল? একটা ছিল অবজেক্টিভ সেন্টেন্স আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 2টা বাক্যকে অবজেক্টিভ যে সেন্টেন্সটা থাকে ডাইরেক্ট ন্যারেশনে, সেটাকে আগে অবজেক্টিভ ফর্ম থেকে আমরা এক্সক্লেমেটরি ফর্ম অ্যাসার্টিভ ফর্মে নিই, অবজেক্টিভ ফর্ম থেকে অ্যাসার্টিভ ফর্মে নিই, দেন ওটাকে ইনডাইরেক্ট করি, তাই না? ঠিক একইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সও আগে এক্সক্লেমেটরি ফর্ম থেকে আমরা কি করবো? অ্যাসার্টিভ ফর্মে নিব, অ্যাসার্টিভ ফর্ম থেকে আমরা ওটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করবো, ঠিক আছে। আমি এটা পূর্বে ক্লাসে বলেছিলাম, সেটাই আমি এখানে লিখে দিয়েছি। আগে এক্সক্লেমেটরি ফর্ম থেকে আমাদেরকে সেটাকে অ্যাসার্টিভ ফর্মে নিতে হবে, ঠিক আছে। অ্যাসার্টিভ ফর্মে নিয়ে তারপর আমরা সেটাকে পরিবর্তনটা করবো। আচ্ছা, নাম্বার 3 তে দেখো, হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হলে নাউনের আগে গ্রেড বসে, আমি এটাও আগে ক্লাসে বলেছি। আর অ্যাডজেক্টিভের আগে কি বসে? ভ্যারি বসে। নাউনের আগে কি বসে? গ্রেড বসে। আর অ্যাডজেক্টিভের আগে কি বসে? ভ্যারি বসে, ঠিক আছে। নাউনের আগে গ্রেড, অ্যাডজেক্টিভের আগে ভ্যারি, আমি এটা পূর্বের ক্লাসে বলেছিলাম। এটা সব আমি মুখেই বলে দিয়েছি তোমাদেরকে চার্ট আলোচনার সময়। আচ্ছা, এবার আসো এক্সাম্পলে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেহেতু হোয়াট আর হাউ দিয়ে তোমাদের এটা একটা নাউন আর অ্যাডজেক্টিভের একটা ব্যাপার আছে, নাউন আর অ্যাডজেক্টিভের একটা ব্যাপার আছে, সেহেতু আমি আগের এক্সাম্পলটা আবার দিয়েছি, যেটা হোয়াট দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, হোয়াট দিয়ে যেটা শুরু হয়েছিল সেটাই দিয়েছি, ওকে। তো একটু দেখো তোমরা, হি সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হ্যাঁ, সে বললো যে পাখিটা কত সুন্দর। তাহলে সেটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো, হি এক্সপ্লেইনড ইন ওয়ান্ডার, এই যে রিপোর্টিং ভার্ব, সবার আগে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে, হি এক্সপ্লেইনড ইন ওয়ান্ডার, হি এক্সপ্লেইনড ইন, এই সেইটা কি হয়ে গেল? এক্সপ্লেইনড ইন ওয়ান্ডার, মানে সে বিস্মিত হয়ে গেল। দ্যাট, কমাটা কি হয়ে গেল? কমাটা যে ছিল, কমাটা দ্যাট হয়ে গেল, কমাটা দ্যাট হয়ে গেল। দ্যাট ইট ওয়াজ ভেরি নাইস বার্ড, ওকে। আচ্ছা, এখানে দেখো নাইসটা হলো দিয়ে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নাইসটা হলো অ্যাডজেক্টিভ, নাইসটা কি? অ্যাডজেক্টিভ। এখন এখানে যদি নাইসের জায়গায়, যদি অ্যাডজেক্টিভের জায়গায় যদি কোনো নাউন থাকতো, সেই ক্ষেত্রে তার আগে গ্রেড বসতো, তাই না? কিন্তু এখানে যেহেতু নাইসটা অ্যাডজেক্টিভ, তার আগে কি বসেছে? ভ্যারি বসেছে। খেয়াল করে দেখেছো? ভ্যারি বসেছে। ইট ওয়াজ ভেরি নাইস বার্ড, ওকে। পাখিটা খুব সুন্দর, হ্যাঁ, ইট ওয়াজ ভেরি নাইস বার্ড। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এক্সপ্লেনেটরি সেন্টেন্সের পরিবর্তন। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এক্সপ্লেনেটরি সেন্টেন্সের পরিবর্তনটা বুঝে গিয়েছো। তোমরা এবার লিখে নাও, বোর্ড থেকে তুলে নাও। এখন আমি তোমাদের সাথে আরেকটা জিনিস আলোচনা করব, যেটা তোমাদের খুব বেশি তোমরা ডাউটে থাকো যখন তোমরা ন্যারেশনটা করো, সেটা হলো টেন্সের পরিবর্তনটা। হ্যাঁ, যদি আমি এটা প্রথম ক্লাসে আলোচনা করেছি টেন্সের পরিবর্তন, তবু সেই আলোচনা আমার মনে হয় না যথেষ্ট। আমি তোমাদের একটা ছোট্ট একটা ছক করে দিব। হ্যাঁ, সেই ছকটা যদি তোমরা একবার দেখো, তোমাদের আর তোমাদের টেন্স পরিবর্তনে কোনো ধরনের ডাউট থাকবে না ইনশাআল্লাহ, আশা করি। এটা তোমাদের সুবিধার্থে আমি করছি, একটু খেয়াল করে যাচ্ছি। আচ্ছা, দেখো টেন্সের পরিবর্তন। আগে প্রথমে তোমরা লিখে নাও যে ইকুইভ্যালেন্ট সাইন লেখো। টেন্সের পরিবর্তন, ঠিক আছে, টেন্সের পরিবর্তন, ওকে। আচ্ছা, তাই টেন্সের পরিবর্তনটা আমি তোমাদেরকে একটু একটা ছক করে দিচ্ছি। তোমরা প্রবলেম টেন্সের পরিবর্তন লিখো।
নাম্বার 1 এ লিখো যদি প্রেজেন্ট আচ্ছা তুমি এখানে সবটা টেনে নাও, এটাকে দুই ভাগে ভাগ করো, এদিকে লেখো ডাইরেক্ট, এদিকে লেখো ইনডাইরেক্ট। নাম্বার 1 এ লিখো প্রেজেন্ট ইনডিফিনিট আচ্ছা দেখো প্রথমে আমি 4টা লিখে দিলাম, কারণ 1 2 3 4 4টা লিখে দিলাম। হ্যাঁ, 4টা পয়েন্ট দিয়েছি প্রথমে, কারণ এগুলো ইজি, এগুলো হচ্ছে নরমাল। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। তোমরা একটু তুলে নাও, 4টা তুলে নাও, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, তুলে নাও। হ্যাঁ, যেটা আমি লেখার সময় বলিনি। আচ্ছা, নাম্বার 2 তে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, ঠিক আছে। নাম্বার 3 তে দেখো প্রেজেন্ট পারফেক্টে থাকলে সেটা পাস্ট পারফেক্টে চলে যাবে। হ্যাঁ, 4 নম্বরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে। তাহলে আমরা এই 4টা পয়েন্ট তো সেম পেলাম, তাই না? এই 4টা পয়েন্ট খুবই সিম্পল 4টা পয়েন্ট, যে প্রেজেন্টে থাকলে সেটা পাস্টে চলে যাচ্ছে, তাই না? যেগুলো ডিফারেন্ট দুইটা পয়েন্ট আছে সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, যেগুলো আসলে তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, দুইটা পয়েন্ট নাম্বার 5 আর নাম্বার 6 দিয়ে আমি তোমাদেরকে দিচ্ছি। ওকে, নাম্বার 5 এ লেখো যে যদি পাস্ট ইনডিফিনিটে থাকে সেটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিটে থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর নাম্বার 6 এ দেখো যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। এই দুইটা তোমরা কি করে স্টার দিয়ে রাখো, ঠিক আছে। এই দুইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, আসলে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট ইজ ডিফারেন্ট পয়েন্ট, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, দুটো মনে রাখতে হবে।
বাকিগুলো সেম নর্মাল ছিল, 1 থেকে 4 পর্যন্ত নর্মাল যেটা নিয়ম সেটাই ছিল, কিন্তু 5 আর 6 কি ডিফারেন্ট দুটো নিয়ম দিয়েছে। আমি এর জন্য প্রিপারেশনটা দিয়ে দিয়েছি, তোমরা এটা অবশ্যই মুখস্থ করে নেবে। পাস্ট ইন্ডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমাদের টেন্সের পরিবর্তনটা ক্লিয়ার হয়ে গেল। এই ছকটা যদি 1 থেকে 6 পর্যন্ত পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের আর টেন্সের কোনো ধরনের ডাউট থাকবে না। জাস্ট তোমরা দেখবা যেটা এই টেন্সে আছে, চেঞ্জ করে ওই যে এই চার্ট অনুযায়ী পরিবর্তন করে বসিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে ন্যারেশনের মোটামুটি সবকিছু আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। আমার মনে হয় না তেমন আর কোনো কিছু বাকি আছে আলোচনা করার। চার্টটা তোমরা একটু তুলে নাও, লেখাগুলো তুলে নাও। আর যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে কিংবা কোনো ধরনের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে ন্যারেশনের এটা বুঝিনি ম্যাম, ওটা বুঝিনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো ধরনের প্রবলেম নেই, সমস্যা নেই। আর এখানে টেন্সের পরিবর্তনে যদি কোনো ধরনের সমস্যা তোমাদের থেকে থাকে, যে এই টেন্সটা তোমরা বুঝতে পারছো না, যেটা আগেবার আমি পেয়েছিলাম একটা কোশ্চেন, যে টেন্স বুঝতে পারছো না, টেন্স নিয়ে সমস্যা, তো এই কারণে আমি এটা সংক্ষিপ্ত আকারে করেছি, সংক্ষেপে একটা টেন্সটা দিয়ে দিলাম, যেটা ইজি ওয়ে। সবকিছুতে একটা ইজি ওয়ে থাকে, হ্যাঁ, সবকিছুর একটা ইজি ওয়ে থাকে, তো এটা হচ্ছে টেন্সের ইজি ওয়ে। তো যেটাই তোমরা ইজি ওয়ে চাইবে, আমি ইজি ওয়ে না থাকলে বের করে নেবো ইনশাআল্লাহ, সেটা কোনো ব্যাপার নয়। তো আজকে আমাদের ন্যারেশন শেষ হয়ে গেল, ন্যারেশনের সমাপ্তি ঘটলো, বুঝানো, হ্যাঁ, ন্যারেশন বুঝানোর সমাপ্তি ঘটলো। আর প্যাসেজ, ন্যারেশনের প্যাসেজ যেটা, সেটা আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দিব ইনশাআল্লাহ। যেটা তোমরা সবচেয়ে অধীর আগ্রহে যেটার জন্য অপেক্ষায় আছো, সেটা আসবে তোমাদের কাছে। হ্যাঁ, ইজি ওয়েটাই আসবে, আমি ইজি ওয়েটাই বের করবো। তাহলে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, নক করতে পারো, কোনো ধরনের সমস্যা নেই, কিংবা মেসেজ করে জানাতে পারো আমাকে যে ম্যাম এখানে প্রবলেম, ওখানে প্রবলেম, সেটা তোমাদেরকে জানিয়ে দিব। আর তাহলে আজকে ন্যারেশনকে আল্লাহ হাফেজ। আর তোমরা আমাদের দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করছি, তোমাদেরকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, গুড বাই।